মানুষ তার পড়ালেখা হয়তো ক্লাস 5-6 পর্যন্ত পড়ছে, বাট তার চলাফেরা মনে হয় যে মাস্টার ডিগ্রি পাস করে কোনো ব্যারিস্টার টাইস্টারি করে আর কি। তোমার চোখে পড়ছে, দেখা গেল তুমি তার সাথে প্রেম করে তুমি তার সাথে ভাগে চলে গেছো, পরে জানতে পারলা যে সে একজনের বাসায় কাজ করে। তো এই জন্যই বলি যে তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন ট্র্যাকে যাব। আমি কি ভালো দিকে অগ্রসর হব না আমি খারাপ দিকে অগ্রসর হব। দেখ আমি সেই লাইনে আর বক্তব্য দিব না। আর আরেকটা কথা আছে, আমি এর আগে একবার এক মিটিংয়ে আসে বলে গেছিলাম, এই সামনে আমার দেখা যাচ্ছে যে অলমোস্ট আমার হিসাবে এখানে অলমোস্ট 90%, মাত্র 10% হইল ছেলেরা। আমার কাছে তো মনে হয় আর 5-10 বছর পরে ছেলে শূন্য হয়ে যাবে। এটা কিন্তু একটা জাতির জন্য দুর্ভাগ্য। চুলে কাটবে এমনি একটা চোরের মতো দেখা যায়, আস্তে একটা চোরের মতো দেখা যায় তাকে। কোন সুস্থ মানুষ, কোন একটা ভদ্র মানুষ, কোন ভদ্র ঘরের সন্তান এইভাবে চুল কাটতে পারে না। আবার তোমরা আবার তাদেরকে দেখি পছন্দ করো, এটাই দুর্ভাগ্য। আসলে আমাদের বর্তমান প্রেসিডেন্ট সাহেব বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রোগ্রাম করতে গেলে উনি এই কথা বলেন, তোমরা যারা আমার সন্তানের সমতুল্য আছো তোমরাও সেই চিন্তা তোমাদের ভিতরে থাকতে হবে। কারণ এই জাতি আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের উপরে। তোমরা একদিন এই জাতিকে নেতৃত্ব দিবা, তোমরা একদিন আজকে আমরা যেখানে আছি সেখানে থাকবা, আবার তোমরা একদিন কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ প্রফেসর হবা, কেউ বিদেশ যাবা। আর আপনাদের আমিষা পড়ার তো একটা সমস্যা আছে, ওই আমেরিকার কোর্টও আমিষা পড়া আর মায়ের বিয়ে দেওয়ার সময় ওরা কি মেট্রিক পাস করছে না ইন্টারমিডিয়েট পাস করছে এটাও জিজ্ঞাসা করে ওরা আমেরিকা থেকে বিয়ে দিয়ে দিতে। তোমাদেরকে আমি বলি, তোমরা যদি কলেজে পড়ো, তোমাদের ন্যূনতম জ্ঞানবোধ আছে, তুমি অন্তত যে ক্লাসে পড়ো যদি অন্তত তোমার সেই সমপর্যায় মর্যাদা না হয়, বেশি না হোক। আমরা দেখি সমাজে মেয়ে মাস্টার ডিগ্রি পড়ে ক্লাস 10 ছেলের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। তোর মন মানসিকতায় তো অ্যাডজাস্ট হবে না, ওর মন মানসিকতায় তো অ্যাডজাস্ট হবে না। সে সংসার করবে কিভাবে? সে ইংরেজিতে একটা কথা বলবে, ও বলবে তো মুখ দিয়ে তাকায় থাকবে। তো সুতরাং তোমাদের গার্ডিয়ানরা বলবে, হ্যাঁ আমাদের সমাজে আমি বুঝি যে একজন বাবা হলে তার মেয়েকে যতক্ষণ পর্যন্ত না সে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে ততক্ষণ পর্যন্ত তার একটা দায়বদ্ধতা থেকে যায়, এটাই স্বাভাবিক। আর আমরা গরিব দেশের মানুষ, সেই হিসাবে তো এর দায়িত্ব আরো বেশি থাকে। যাক আমি আমার ওই প্রসঙ্গে যাব না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু 3রা নভেম্বর জেলে যারা শাহাদাত বরণ করেছেন, 21শে আগস্ট যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে 2-3টা কথা বলে তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। তুমি এই কলেজে কেন আসছো, তোমার একটা উদ্দেশ্য আছে না? ঠিক আমি আজকে এখানে কেন আসছি, আমারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। কোন মানুষ কিন্তু উদ্দেশ্য ছাড়া চলে না। এখন চিন্তা করতে হবে তার এই উদ্দেশ্যটা সৎ কিনা। সে কি চুরি করার জন্য গেছে না করে ভালো কাজের জন্য গেছে, পার্থক্যটা এই জায়গায়। তোমরা এই কলেজে আসছো, তোমরা এখান থেকে পড়ালেখা করবা, মানুষ হবা। মানুষ হওয়ার পরে শুধু মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। আর সেই মানুষ হতে পারলে তুমি তোমার বাবাকে ভাত খাওয়াবা, তুমি তোমার মাকে সম্মান দিবা, মাকে খাওয়াবা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকালকার সন্তানেরা বাবাকে ভাত দেয় না, মার গায়ে হাত তোলে, বড় ভাইয়ের গায়ে হাত তোলে। এটা একটা জাতির, একটা শিক্ষিত সমাজের সবচেয়ে নিকৃষ্টতম সংজ্ঞা যেগুলো, সেগুলো আমরা শুনতে পাই যে বাবার গায়ে হাত তোলে।
ওই যে ইয়াবানা বাবা কি একটা খায়, সেটা টাকা পায় না, তো যে মায়ের গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়। এরা কুলাঙ্গার। যে নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তার মানে কি সে মানুষ হতে পারছে? সে মানুষ হতে পারে নাই। আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে মানুষ হতে হবে, আর সে মানুষ মানুষের মতো মানুষ হতে হবে। তাহলে তুমি নিজের জন্য কিছু করতে পারবা, পরিবারের জন্য করতে পারবা, রাষ্ট্রের জন্য তোমরা কিছু করতে পারবা। এখন আমি এখানে কেন আসছি সেটার একটা কারণ আছে। আমি নিজে বিশ্বাস করি তোমরা কে কোন দল করো এটা আমি জানি না, আমি সেটা জানতে চাই না। তবে আমি একটা বিশ্বাস করি, আমি যদি তোমাদেরকে এই দেশ, এই জাতি, এই স্বাধীন ভূখণ্ড কিভাবে আসছে সেই সঠিক ইতিহাসটা যদি আমি তোমার সামনে তুলে ধরতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমি যে আদর্শে বিশ্বাস করি তুমিও সেই আদর্শে বিশ্বাস করবা। কারণ ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। করে? তোমরা অনেকে ইতিহাসের ছাত্র আছো না এখানে? ইতিহাস আছে না আপনাদের এখানে? আছে। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আর আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আমি এই প্রজন্মকে যদি স্বাধীনতার সঠিক ইতিহাস সম্বন্ধে কোনো ধারণা দিতে না পারি, একদিন তোমরাও আমাকে গালি দিবা। এই ছোট বোনেরা, এই আমি বলছি না, আমি বেশিক্ষণ কথা বলবো না। একদিন তোমরাও গালি দিবা যে আসলে একজন এমপি ছিল, তারা তো দায়িত্ব ছিল, সেও তো আমাদেরকে এই স্বাধীনতার ইতিহাস, এই ভূখণ্ড কিভাবে আসলো, এই মানচিত্র আমরা কিভাবে পেলাম, এই রাষ্ট্র আমরা কিভাবে পেলাম, এই ভাষা আমরা কিভাবে পেলাম, সেই সম্বন্ধে আমাদেরকে কোনো ধারণা দিয়ে যায়নি। সেই নৈতিকতা বোধ থেকেই আমি একটা ছোট্ট প্রয়াস তোমাদের হাতে তুলে দিয়েছি। সেটা হলো কি, এই বঙ্গবন্ধুর আত্মজীবনী। তোমাদের পড়ালেখার পাশাপাশি ডেইলি বেশি বেশি পড়ার দরকার নেই, ডেইলি 2টা পাতা পড়ো, 3টা পাতা পড়ো। এই বইটা যদি তুমি পড়তে পারো, তাহলে আমি মনে করি তুমি স্বাধীনতার সঠিক ইতিহাস সম্বন্ধে কিঞ্চিত পরিমাণ, মানে 1000 ভাগের 1 ভাগ তুমি জানতে পারবা। একটা মানুষের জীবনে, একটা মানুষ বাঁচে আমাদের দেশে 50, 55, 60, 70 বছর। এর ভিতরে 15-16 বছরের উপরে জীবনে কারাবরণ করেছে শুধু 4682 দিন শুধু কারাবরণ করেছে এই স্বাধীন ভূখণ্ড দিয়ে যাওয়ার জন্য। আর এই স্বাধীন ভূখণ্ড আছে কি নাই, তোমরা আজকে এই সমস্ত ভবনগুলা দেখো। এই স্বাধীন ভূখণ্ড আছে কি নাই, আজকে তোমরা অভিব্যক্তি পাও। আজকে স্বাধীন ভূখণ্ড অসুবিধায় আমি এমপি হিসাবে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, তোমাদের টিচাররা এখানে প্রফেসরি করতে পারতেছি। আমাদেরকে অনেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে। আমি বললাম, এরে ভাই, ইন্ডাস্ট্রি তো দূরে থাক, ইন্ডাস্ট্রি শ্রমিক হওয়ার যোগ্যতা আমাদের হতো না যদি এদের স্বাধীন না হতো। ইন্ডাস্ট্রি তো দূরে থাকে, ইন্ডাস্ট্রি শ্রমিক হওয়ার যোগ্যতা হয়তো আমরা পেতাম না যদি এই স্বাধীন ভূখণ্ড আমরা না পেতাম। তোমরা এই নতুন প্রজন্ম, স্বাধীনতার 50 বছর শেষ হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস তোমাদের প্রতি শুধু একটাই অনুরোধ থাকবে, এই স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারলে আমি আজকে যে কারণে এখানে আসেছি আমার সেই সার্থকতা পূর্ণ হবে। যদি তুমি স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারো, তাহলে আমি মনে করব যে আমি যে আদর্শে বিশ্বাস করি তুমিও সেই আদর্শে বিশ্বাস করবে। কারণ কোনো মানুষকে জোর করে কোনো কিছু আদায় করা যায় না, সেটা তোমার মন থেকে আসতে হবে, সেটা তোমার সোল থেকে আসতে হবে, আমি সেটা তুমি জেনে আসতে হবে। তুমি অজানা ভাবে কোনো কিছু আসবা না। আর তোমরা শিক্ষিত সমাজ, এখানে অনার্সের ক্ষেত্র আছে, আমি যতটুকু মনে পড়ে যে এখানে মাস্টার্সের হয়তো থাকতে পারে, ডিগ্রি ছাত্র আছে, ইন্টার সেকেন্ড ইয়ারে আছে, ইন্টার ফার্স্ট ইয়ারে আছে। তোমরা এই স্বাধীনতার ইতিহাস তোমরা জানবা, এবং তখনই আমি মনে করবো যে না, আমরা এখানে যারা আজকে এসে তোমাদের উদ্দেশ্যে কিছু বলে গেছি সেটা সার্থক হবে। তোমাদের কলেজের অডিটোরিয়ামের কথা বলা হয়েছে, আমি জানি না, এই মুহূর্তে আমি কোনো কমিটমেন্ট করবো না। যদি আমার হাতে মেয়াদ আছে, আমার আর 1 বছর 6 মাস, যদি এই সুযোগের ভিতরে পারি
তাহলে আমি চেষ্টা করব এই অডিটোরিয়ামটা দেওয়ার জন্য, কারণ আমরা যারা রাজনীতি করি আমাদেরকে সবাই সিটিং দেওয়ায়, সিটিং দাঁত বলে, কয় একটা করে যে আর একটা পারে না। আমি ভাই এই পর্যন্ত নিজের ইমান, নিজের সততা ঠিক রাখার জন্য যখন যেটা পারবো ঠিক ততটুকু বলে যাব, এর বেশি আমি পারবো না। যদি পারি সেটা সবাই দেখবে, কিন্তু আমি বলে গেলাম বাট আমি করতে পারলাম না, সেটা আমি করবো না। এইটুকু বলে যাই যে যেহেতু আমার বাড়ি এই ইউনিয়নে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার অরিজিনাল বাড়ি কিন্তু এই ইউনিয়নে। আমার বাড়ি আমিষাপাড়া ইউনিয়নের কাদেরখির মুন্সি বাড়ি, আমার দাদার বাড়ি, আমার দাদা দাদি 14 গোষ্ঠী, আমার চাচা চাচি সবাই এখানে সবাই তো আছে। আমরা হয়তো 47-এর আগে আমাদের পাশে এই খাদার এই পাড়ার ওই পাড়া, আমরা ওই পাড়ায় চলে গেছি মামার দেশে, সেখানে আমরা বসবাস করি, সেখানে আমরা বড় হয়েছি। বাট আমার নারীর টান এখানে রয়ে গেছে, একটা জ্বলন্ত প্রমাণ এই ব্যাপারে। আমি আরেকদিনও এই মিটিং এ আসি বলে গেছিলাম যে আমি যখন, আমার বাবার নামে একটা কলেজ আছে আপনারা জানেন, আমি যখন প্রথম ভবন বরাদ্দ পাই তখন আমার প্রিন্সিপাল, আমার কলেজের, আমাদের কলেজ যেটা আর কি, যে আমার বাবার নামে যে কলেজ, সেই কলেজের প্রিন্সিপাল সাহেব বলে যে স্যার আপনি একটা ভবন পাইছেন 4 তলা, এটা আমাদের এখানে দেন। তা আমি বললাম যে না, এটা আমি সেবা দিব। তো সে কিন্তু জানতো না যে আমার দাদার বাড়ি এখানে। তখন আমি বললাম যে না, আমার অস্তিত্ব এখানে, আমার নারীর টান এখানে, সেই কারণে আমি সর্বপ্রথম যে ভবনটা পাইছি সেই ভবনটা আপনাদের এখানে দিয়েছি। তো সুতরাং আমি এইটুকু বলবো, আমি যেটা পারবো সেটা আপনাদের উদ্দেশ্য বলে যাবো। দেখ, আমি সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে 3-4টা প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করবো। যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, প্রতি প্রশ্নের উত্তরের জন্য 2000 টাকা করে পুরস্কার আছে, ঠিক আছে? যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের প্রতি প্রশ্নের উত্তরের জন্য 2000 টাকা করে পুরস্কার আছে। যে প্রশ্নের উত্তর দিবে সে ওখান থেকে মুখে বলবে না, সে হাত তুলবা। হয়তো অনেকে বলতে পারে হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? সিমেন্ট গেছে, সিমেন্টগুলো কোথায় রাখবেন এটা দেখেন, জান। আপনার কাজ করে, মিস্ত্রিরা কাজ করে? প্রশ্নপত্র সব পাশ হয়ে যাচ্ছে, কিন্তু আগে প্রশ্নপত্র পাশ হয়ে গেছে। বঙ্গবন্ধুকে একটা ইন্টারন্যাশনাল সাময়িক পত্রিকা কবি রাজনীতিবিদ হিসাবে ঘোষণা দিয়েছিলেন, আখ্যা দিয়েছিলেন। সেই ম্যাগাজিনটার নাম কি? এটা কিন্তু একটা বিসিএস পরীক্ষা আসছিল, কেউ জানো? আমারও শব্দটা প্রশ্ন করি। বঙ্গবন্ধুকে বিশ্বের ইতিহাসে অন্যতম একটা ম্যাগাজিন পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি হিসাবে ঘোষণা দিয়েছিল। কেউ জানো? না। বঙ্গবন্ধুকে আমেরিকার বহুল প্রচারিত একটা পত্রিকা আছে নিউজ উইক, তুমি এত ইন্টারনেটে খুঁজলে দেখতে পারবা। একজন সাংবাদিক নোবেল জেনস্কি, তার নাম নোবেল জেনস্কি, সে বঙ্গবন্ধুকে একজন রাজনৈতিক কবি হিসাবে ঘোষণা দিয়েছিল 17 মার্চের ভাষণ শোনার পরে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্ন একটু সহজ ভাষায় করি। বঙ্গবন্ধু কখন রাজনীতিতে সর্বপ্রথম অংশগ্রহণ শুরু করেন? কোথায়? কোন স্কুলে? কেউ জানো? একজনও নেই। একজন হাত তুলছ, বলো। হ্যাঁ, এদিকে আসো।
বলে তুমি ওখান থেকে দাঁড়িয়ে বলো না, জোরে বলো। উত্তর শুরু করেছে। বলো 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 বলো। বলো। গোপালগঞ্জ মিশিগান হাই স্কুল 1939 সালে সে প্রথম রাজনীতি গ্রহণ করে ওই জায়গায় ঢুকছে। উত্তর শুরু করেছে। হাতে তালি হবে না, হাতে তালি হবে না। এই নামটা লেখা না, নাম লেখা। এটা একটা কঠিন প্রশ্ন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কত তারিখে সর্বপ্রথম কারাবরণ করেন? আপনি রাজনীতি গেছ কি বল? এখানে দেখি ছেলেরা আগায় আছে। বলো 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 বলো। হ্যাঁ, বঙ্গবন্ধুকে রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন? 11 মার্চ 1948। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ। তালি হবে না, তালি হবে না। এটা অনেক সহজ প্রশ্ন করে, মেয়েরা একটা প্রশ্নের উত্তর দিতে পারলো না। সব কলেজে স্কুলে গেলে মেয়েরা আগে থেকে, তোমরা দিকে এখানে পিছিয়ে আসো। কবে, কখন, কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল? তুমি বলো, ওখান থেকে জোরে বলো। কোন সালে? হ্যাঁ, বলো বলো। আচ্ছা, তুমি উত্তরের কাছাকাছি আসছো, ঠিক আছে, তোমার পুরস্কার আছে। তুমি বলো। উত্তর সঠিক হয়েছে। তুমি 69 বলছো, আর তারিখটা বলতে পারো, ঠিক আছে, তুমি পুরস্কার পাবা, ঠিক আছে। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন, এটা সবাই জানে। আমি সব জায়গায় গেলে এই প্রশ্নটা করি, ইচ্ছাকৃত করি, কারণ এই প্রশ্নের পিছনে আমার একটা গল্প আছে। সেই গল্পটা তোমাদের, বিশেষ করে আমাদের মাদের উদ্দেশ্যে বলবো, তো ছোট বন্ধের উদ্দেশ্যে বলবো যে একজন নারী আর একজন পুরুষের ভিতরে পার্থক্য কি? একজন হাত তুলছে, দুইজন, তিনজন, তিনজন মেয়ে হাত তুলছে। স্যার, তিনজন এদিকে আসো। সাইড দিন, সাইড দিন। আচ্ছা, উত্তর শুরু করেছে। আচ্ছা, কি বলো? ওই যে দুজন হাত তুলছো সেটা বলো, সামনে আসো। একজন নারী ঘর সামলায়, বাহিরও সামলায়, আর একজন পুরুষ শুধু বাহির সামলায়। একজন নারী নিজে বাইরের কাজ শেষ করে এসে দিন শেষে নিজের স্বামী সংসার সব ঠিক রাখে, বাইরের নেতৃত্ব ঠিক রাখে। পুরুষের জায়গায় আমার মতে আমি এতটুকু পার্থক্য। আচ্ছা, তুমি? নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান নেই, একজনের পুরুষ করে নির্বাচিত। হ্যাঁ, কাউকে সাথে চলতে পারবে না। বুঝে নেই না। নারী পুরুষ যাক, এই উত্তরটা সঠিক হয়েছে। একজন অপরের উপরে পরিপূরক, শব্দটার উত্তর হলো একে অপরের উপরে সম্পূর্ণভাবে পরিপূরক, ঠিক আছে। আর এই কথাটা বলার পিছনে আমার একটা ছোট্ট গল্প আছে, সেটা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা জানো, এটা তোমাদেরকে জানতে হবে, যে একজন নারীর, একজন মার, একজন পুরুষের প্রতি কতটুকু বিশ্বাস এবং আস্থা থাকে, সেই এটা কিন্তু এই স্বাধীনতার ইতিহাসের সাথে সেটার একটা ছোট্ট গল্প আছে। সেটা কি? এই শুনে শেষ করে দিচ্ছি আমি। বঙ্গবন্ধু যখন 7ই মার্চে ভাষণ দিতে যাবে, তোমরা জানো যে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সকল নেতারা বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে এসে বিভিন্ন ধরনের সিরকুট দিতেছিলেন, যে আপনি 7ই মার্চের ভাষণে গিয়ে এই কথা বলবেন, ওই কথা বলবেন, এই কথা বলবেন, ওই কথা বলবেন। কেউ মৌখিকভাবে বলছে, কেউ লিখিতভাবে দিয়ে গেছে। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা
আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমদ, মনি ভাই, আসাউদ্দুর কাজী আরিফ, শেখ ফজলত মনি, হাসানুল হকিনি, এরা যারা ছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা, সকল নেতারা বঙ্গবন্ধুকে কিছু সিক্রেট দিয়েছিল যে আপনি 7 মার্চের ভাষণে গিয়ে এই কথা বলবেন। বঙ্গবন্ধুর ওয়াইফ কিন্তু এগুলা দূর থেকে দেখছে, দেখে বঙ্গবন্ধুর ওয়াইফ বঙ্গবন্ধু গোসল ছেড়ে আসার পরে খাটের উপরে যখন বসলো, বঙ্গবন্ধুর ওয়াইফ বঙ্গবন্ধুর চশমা, পায়জামা, পাঞ্জাবি আর মুজিব করতে অনেক খাটের উপরে রাখছে। আইনা বঙ্গবন্ধুকে বলতেছে, ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট একটা টেবিল ছিল, সেই টেবিলটার উপরে নিয়ে বঙ্গবন্ধুকে বসেছে। আমি কোট করতেছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ মুখে আমাদেরকে এই গল্পটা বলেছেন, এবং জননেত্রী শেখ হাসিনা দূর থেকে এগুলো দেখতেছিলেন যে কি হচ্ছে। বাবা মা 7 মার্চের ভাষণ দিতে যাবে, কারণ নেতৃত্ব তখন কলেজে পড়ে। তখন বঙ্গবন্ধুর ওয়াইফ একটা কাপ বেরা, তোমরা দেখবে এখন আমাদের গ্রামীণ সমাজে আমাদের মারা এই ছোট কাপের ভিতরে পানি আর তেল মিশিয়ে মাথায় তুলে দেয় না, কি তুলে দেয় না? এখন কমে গেছে, এখন তো সব ডিজিটালের যুগ হয়ে গেছে, এখন তো আর সেটা নাই। বঙ্গবন্ধুকে এই ছোট ব্যাসটার উপরে বসাইয়া বঙ্গবন্ধুর ওয়াইফ এই তেল আর পানি দিয়া মুছতে মুছতে বঙ্গবন্ধুকে বলতেছে, আমি জীবনে আপনাকে কোনো কথা বলি নেই আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে, কখনো কোনো আবদারও করিনি, তবে আপনাকে আজকে আমি একটা কথা বলবো, আপনি আমার সেই কথাটা রাখতে হবে। তো বঙ্গবন্ধু হাসতে হাসতে বলতেছে, কি বলো? তো বেগম ফজিলাতুন্নেসা বলতেছে, আমি জানি যে আপনি আজকে যে ভাষণ দিতে যাবেন, এই ভাষণের উপরে বাঙালি জাতির ইতিহাস, এই স্বাধীন ভূখণ্ড, এই মানচিত্র সবকিছু নির্ভর করবে। আপনার প্রতি শুধু আমার অনুরোধ থাকবে, এই বাঙালি জাতির কথা মনে করে আপনি আপনার নিজের বিবেক, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি যেটা আসবে সেটাই আপনি ওই দিন ওই ভাষণে গিয়ে কথা বলবেন। কারো কোন নেতার কথা আপনি সেদিন অনুসরণ করবেন না বা অনুকরণ করবেন না, এটাই বাস্তব সত্য কথা। যদি সেদিন বঙ্গবন্ধু মুজিবের কথা বঙ্গবন্ধু অনুসরণ না করত, তাহলে হয়তো আজকে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী দেশ হিসেবে হয়তো স্বীকৃতি দিতে হতো। এর কারণ তোমরা দেখবা বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল, বঙ্গবন্ধু কিন্তু চশমা পরে, তোমরা তো সবাই জানো বঙ্গবন্ধু চশমা পরে না। বঙ্গবন্ধুর এই 17 থেকে 18 মিনিটের যে ভাষণটা, উনি যখন বক্তব্য দেয়, উনার চশমাটা কিন্তু ডাইসের উপরে ছিল। তোমরা দেখবা একটা কালো চশমা ডাইসের উপর দেখা যায়। বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিল, এটা ওনার মন থেকে আসছে, ওনার ফিলিংস থেকে আসছে। এই 7.5 কোটি তখনকার বাঙালি জাতির কথা মনে করে উনি সেদিনের ঘোষণায় উনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তো আমি তোমাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে যাচ্ছি, বিদায় দিচ্ছি, আমার আজকে এখানে আসার তখনই সার্থক হবে যদি আমি দেখি যে না পরবর্তীকালে কোনো এক সময় যদি আমার সুযোগ হয়, তোমাদের এই কলেজের প্রফেসর যিনারা আছে, ম্যানেজিং কমিটির সদস্যরা যারা আছে, তারা যদি তোমাদেরকে কোনোদিন আবার এই বঙ্গবন্ধুর যে আত্মজীবনী বইটা দেওয়া হয়েছে, সেই বইটা যদি তোমরা পড়ো, সেই বইটার উপরে যদি ম্যানেজিং কমিটির সদস্য যারা আছে বা প্রফেসর যারা আছে, আমি ভিজিও সাহেবকে অনুরোধ করব 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, তাদের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করবেন। এই প্রতিযোগিতার আয়োজনের পরে যদি আমার দিক থেকে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি আপনাদেরকে সহযোগিতা করব, এবং আমার সার্থকতা তখনই হবে, এবং আমি তখনই মনে করবো যে না, আমি যে আদর্শে বিশ্বাস করি তোমরাও ঠিক সে আদর্শে বিশ্বাস করবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।